হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যে ভিডিওটা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে সোলো লিভলিং এর সিজন 2 এপিসোড নাম্বার 1। ভিডিওটা আমার আরো অনেক আগে দেওয়ারই কথা ছিল, বাট বর্তমানে আমি একটু বিজি থাকার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারছি না। এই মাস পুরোটাই সম্ভবত আমার বিজি যাবে, তো ইনশাল্লাহ সামনের মাস থেকে আমি রেগুলার হয়ে যাব আবার। তো সোলো লিভলিং এর সিজন 2 এপিসোড নাম্বার 1 বের হয়ে গেছে, আমরা সবাই জানি, এবং আজকে এটারই আমি এক্সপ্লেন করব। আর তোমরা যারা এখনো সিজন 1 দেখোনি, তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারো, আমি ফুল এক্সপ্লেন করে রেখেছি। চলো বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এপিসোডের শুরুতে আমরা জিনুকে দেখতে পাই, যে আসলে টায়ার্ড ছিল একটা কোয়েস্ট মিশন কমপ্লিট করার পরে। তখন তার ফোনে জিনার কল আসে, মানে তার বোনের কল আসে, এবং সে তাকে মনে করে দেয় যে আজকে তার প্যারেন্টস টিচার মিটিং আছে, সো যার কারণে জিন্নু সেখানে যেতে হবে। তখন দুপুর 2টা ছিল, তারপরেও সে ঘুমোচ্ছিল কারণ সে অনেক টায়ার্ড ছিল। তারপরেও সে রেডি হয়ে জিনার স্কুলে চলে আসে, এবং জিনা তাকে দেখে অনেক শক হয়ে যায়। সে বলে যে তুমি কি আমারই ভাই, কারণ তার বডি ট্রান্সফরমেশন আসলে অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল। তারপরে আমাদের ছোট একটা রিক্যাপ দেখানো হয়। আমাদের বলা হয় যে 10 বছরের বেশি হয়ে গেছে যখন ডানজন মানে গেট এই দুনিয়াতে খুলেছিল। তখন থেকে গেটের ভিতরে থাকা ম্যাজিক বিস্ট এবং সেই হান্টাররা যাদের মধ্যে পাওয়ার আছে তাদের সাথে ফাইট এখনো হয়ে যাচ্ছে। তো আমরা সবাই জানি সাংজিনুর অনেক টাকা পয়সার প্রয়োজন, কারণ তার মা অসুস্থ এবং তার ছোট বোনকে তার সাপোর্ট করতে হবে। এবং আমাদের বলা হয় যে সাংজিনহু একটা ই র্যাঙ্কের হান্টার। তো নর্মালি হান্টার্সদের অ্যাবিলিটি একবার যখন আর্কেন হয়ে যায় তখন সেটার পরে তারা এর বেশি আর বাড়তে পারে না, মানে তাদের র্যাঙ্কিং চেঞ্জ হয় না। বাট ডাবল ডানজারের রেড মিশনে সানজিনহু এমন একটা অ্যাবিলিটি পায় যেখানে সে ওয়ান কাইন্ড অফ গেম ওয়ার্ল্ডের মধ্যে চলে এসেছিল, যেখানে সে তার পাওয়ারসকে লেভেল আপ করতে পারবে, যার ফলে সাংজিনহু আলাদা আলাদা ফাইট করেছে এবং তার অ্যাবিলিটিসকে আরও পাওয়ার আপ করেছে। এবং ফাইনালি সে একটা মেডিসিন পায় যেটা হচ্ছে এলিক্সার অফ লাইফ, যেটা ইউজ করার ফলে সকল ডিজিজ মানে সকল রোগ কিওর হয়ে যায়, মানে সে তার মাকে ঠিক করতে পারবে। এছাড়াও সে শ্যাডো মরার্সের অ্যাবিলিটিও পেয়ে গেছে, যেটা ইউজ করে সে শ্যাডো সোলজারদের কমেন্ট করতে পারে। তো এইটুকু একটা ছোট রিক্যাপ দেওয়া হয় ফার্স্টে, তারপরে আমাদের আবার স্কুলের সিন দেখানো হয়। তো জিনু তখন জিনাকে বলে এখানে আজিবের কি আছে, আমি তো নর্মাল কাপড় চোপড় পরে তোমার টিচার্সের সামনে আসতে পারবো না, তাই না? তো তারপরে জিনু যখন সেখান থেকে যায় তখন স্কুলে থাকা সব মেয়েরা তাকে দেখে একদম ইমপ্রেস হয়ে যায়। তো জিনা এগুলো দেখে তাকে বলে যে, তো ব্রো তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তুমি যদি চাও তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। তো এটা শুনে জিনু কিছু বলে না, সে জিনার গাল চেপে ধরে এবং তারপরে সে তার টিচার্সের রুমে চলে আসে। তো জিনার টিচার তাকে বলে যে জিনা একজন ভালো স্টুডেন্ট, সে অনেক ভালো রেজাল্ট করেছে তার মক এক্সামের মধ্যে। বাট আপনার কাছে আমার একটা কোশ্চিন আছে, ইন ফিউচার যদি জিনা আওয়াকিন হয়, মানে তার মধ্যে যদি পাওয়ার চলে আসে, তাহলে কি তুমি তাকে অ্যাজ এ হান্টার জয়েন করতে দিবা? জিনু এখানে একদম সাফ সাফ মানা করে দেয়। তারপরে সে জিনুর কাছ থেকে একটা ফেভার যায়, কারণ তার কাছে হান্টার্সের এক্সপিরিয়েন্স আছে। তারপরে আমাদের হানকে দেখানো হয়, একে তো তোমরা চিনেই থাকবে, জিনার বান্ধবী থাকে এবং সে একজন হান্টার থাকে। তো জিনু তাকে জিনার ছবি দেখিয়ে বলে যে তুমি কি জানো এটাকে, এবং হানও সেখানে বুঝতে পেরে যায় যে সাংজিনহু হচ্ছে জিনার ভাই। তো সে বুঝতে পেরে যায় যে তার পারপাস কি, জিনহু তাকে হান্টার মিশনে যাওয়ার জন্য অবশ্যই মানা করবে। হান তখন সাজাতেই বলে যে আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাই না। জিনহু তখন বলে যে চিন্তা করো না, আমি এর বিষয়ে কোনো কথা বলবো না, সো তুমি আমার সাথে আসো। তারপরে তারা দুজন সেখান থেকে বের হয়ে যায়। তো তারপরে সিনে আমাদের একটা ফ্লাইটের সিন দেখানো হয়, এবং সেখানে আমরা জানতে পারি যে এখানে আসছে ইয়ং ডংসু, এবং তাকে রিসিভ করার জন্য সেখানে জিনচুলও চলে এসেছিল। তো ডংসু এখানে এসে খুব একটা বেশি ইমপ্রেস হয় না। সে বলে যে কোরিয়া কতটা ওল্ড ফ্যাশন কান্ট্রি, আমি কখনোই ভাবতে পারিনি যে হান্টার অ্যাসোসিয়েশনের চিফ আমাকে এখানে ওয়েলকাম করতে আসবে। তো জিনচুল তখন বলে যে যেই দেশকে তুমি ধোকা দিয়েছো আবার সেখানেই এসেছো শুধুমাত্র সেই দুইজন মানুষের জন্য। ডংসু বলেছে কি, শুধু দেখা করার জন্য? এতটা ভালো মানুষের নাটক কম করো, তোমরা সার্ভিলিয়েন্সে আছো, সো তোমরা কি জানো না আমি কেন এসেছি? এইসব কাজগুলো একটা ডানজারের মধ্যে হবে। সবার প্রথমে সেই ই র্যাঙ্কের হান্টার, তারপরে সেই ডি র্যাঙ্কের হান্টার, তাদের সবাইকে আমি মেরে ফেলবো, যারা বেসিক্যালি জিনহু এবং জিন ও এদের দুজনের কথাই বলছে। তো এখানে সে বেসিক্যালি অনেক সিরিয়াসই থাকে। সে বলে যে তোমার কি মনে হয় তুমি আমাকে আটকাতে পারবা? তো জিনচুল শুধুমাত্র এটাই বলে যে আমি তো শুধুমাত্র আমার কাজ করছি। তারপরে আমাদের হান্টার্সের হেডকোয়ার্টারের সিন দেখানো হয়। এখানে চয় গোকে তার থার্ড মিশন রেডের বিষয়ে বলতে থাকে, যেটা জেজু আইল্যান্ডের উপর হয়েছিল। তো চয় সেই মিশনটাকে লিড করেছিল। সে বলে যে তাদের সামনে একটা ডেঞ্জারাস জিনিস এসে গেছে। যেই অ্যান্ডগুলো ছিল, মানে জেজু আইল্যান্ডে যেই অ্যান্ডগুলো ছিল সেগুলোর মধ্যে এখন উইংস মানে পাখাও চলে এসেছে, এবং এখন তারা ওরাও শিখে গেছে। বাট গুড নিউজ হচ্ছে তাদের এভলিউশনের পরেও তারা খুব বেশিক্ষণ উঠতে পারে না, কিছুক্ষণ ওড়ার পরেই তারা পানির মধ্যে পড়ে ডুবে যায়।
বাট আস্তে আস্তে তারা এটাও শিখে যাবে এবং তখন তারা মেন সিটিতে এসে হামলা করে দিবে। সো তাদের কাছে খুব একটা বেশি সময় নেই। সো গো চয়কে বলে যে অ্যারেঞ্জমেন্ট করো এবং ইনভেস্টিগেশন করো এই ম্যাটারের ওপরে। তো তারপরের সিনে আমাদের একটা সিগারেটের সিন দেখানো হয়। এখানে জিনহু হানকে তার সাথে নিয়ে এসেছিল এবং তাকে মিট করায় আন এবং হিউনের সাথে। বেসিক্যালি জিনহু এখানে আনের কাছ থেকে একটা ফেভার চাই, এটাই যে এই হান্টাররা যেন তাকে অ্যালাউ করে তাদের মিশনের মধ্যে, যেটা হোয়াইট টাইগার গিল্ডটা অর্গানাইজ করেছে। এই মিশনটা এই জন্যই বানানো হয়েছে যে যাতে করে নতুন হান্টার্সদের প্র্যাকটিস হতে পারে, মানে কিল প্র্যাকটিস। এই কারণে তারা সবাই একটা সি র্যাঙ্কের গেটের সামনে এসেছে। তো জিনহুর এখানে আসার মেন মোটিভটা হচ্ছে সে হানকে দেখাতে চায় যে একটা হান্টার্সের কতটা স্ট্রাগল হয়। ঠিক তখনই সেখানে এ র্যাঙ্কের হান্টার কিমচুল চলে আসে এবং এও হোয়াইট টাইগার গিল্ডেরই মেম্বার থাকে এবং সে অনেক ভালো একটা ট্যাঙ্কার, মানে স্কিলস অনেক হাই লেভেলের। বাট কিমচুল এখানে আসার সাথে সাথেই বলে যে দুইটা ই র্যাঙ্কের হান্টার এখানে কি করছে। এই ই র্যাঙ্কের হান্টাররা একটা সময় বোঝ হয়ে যায় এদের ওপর। তো আন এখানে স্ট্রাইক টিমের কম্পোজিশন বোঝায়। সে তাদেরকে বলে যে এই টিমের মধ্যে একটা এ র্যাঙ্কের হান্টার আছে, 5 জন বি র্যাঙ্কের এবং 2 জন সি র্যাঙ্কের এবং 2 জন ই র্যাঙ্কের, মানে জিনু এবং হান। সো সব মিলায় 10 জন হান্টার। তো এইসব কিছু জিনু যখন ভাবছিল, সে ভাবে যে এই টিমের মধ্যে আসলে অনেক ভালো ভালো হান্টার আছে, মানে অনেক পাওয়ারফুল হান্টার আছে। বাট যেখানে সে দেখাতে চেয়েছিল হানকে যে একটা হান্টারের মিশন কতটা টাফ হয়, বাট এই টিমটা দেখে এমনটা মনে হচ্ছে যে এটা অনেক ইজি হয়ে যাবে। তার মানে জিনু হানকে ঠিকভাবে দেখাতে পারবে না যে একটা হান্টারের স্ট্রাগল কত হয়। ইউন তারপরে জিনুর কাছে এসে বলে যে এই মিশনের মধ্যে তুমি তোমার ইনভলভকে একটু কম করতে পারবা। আমরা চাই যে নতুন হান্টার্সরা তারা যেন তাদের এবিলিটি বা স্কিল দেখাতে পারে এবং তারাও যেন কোনো সুযোগ পায়। তো জিনু তার কথায় রাজি হয়ে যায়। তারপর যখনই সেই টিমটা সেই গেটের মধ্যে যাওয়া শুরু করে, আমরা দেখতে পাই যে সেই গেটের অ্যাপিয়ারেন্সটা একদম চেঞ্জ হয়ে যায়। তো জিনু এটা ফার্স্টে নোটিস করে ফেলে। সে দেখতে পায় যে এই গেটটা একটা রেড গেটে কনভার্ট হয়ে যাচ্ছে। সে যখনই এটা বুঝতে পারে, সে তখনই হানের হাত ধরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাট সেই গেটটা তখনই সাথে সাথে সিল হওয়া শুরু হয়ে যায়, যার কারণে তারা সেখান থেকে আর পালাতে পারে না। তো জিনু আন এবং বাকি সবাইকে এটাই বলে যে যত দ্রুত সম্ভব প্রাইমারি রেড টিমের সাথে কন্ট্যাক্ট করো, এটা একটা ইমার্জেন্সি। তারপরে এই গেটটা এখানেই বন্ধ হয়ে যায়। আন তারপরে বিগ ইয়নহুর সাথে কন্ট্যাক্ট করে, যে হোয়াইট টাইগার গিল্ডের গিল্ড মাস্টার। এই নিউজটা শুনে সে নিজেই শক হয়ে যায়। সে বলে যে এটা কিভাবে হতে পারে, একটা সি র্যাঙ্কের গেট কিভাবে চেঞ্জ হয়ে রেড কালার হয়ে যেতে পারে। তো সে বলে যে তোমরা চিন্তা করো না, যত দ্রুত সম্ভব আমি সেখানে আসছি। তো তারপরে আমাদের জিনু সিন দেখানো হয়। তারা সেই গেটের মধ্যে চলে এসেছিল এবং তারা দেখতে পায় যে তারা একটা বরফের এলাকাতে চলে এসেছে। তো কিমচু তাদেরকে বলে যে এই গেটটা একটা রেড গেটে চেঞ্জ হয়ে গেছে। তো হান এখানে একটু কনফিউজ হয়ে যায়। সে জিনুকে জিজ্ঞাসা করে যে রেড গেট আসলে কি। তো জিনু তাকে বলে যে এটা নর্মাল গেটগুলো থেকে আরো বেশি ডেঞ্জারাস হয়। এই টাইপের গেটগুলো থেকে আমাদের কন্ট্যাক্ট বাইরের দুনিয়া থেকে পুরোপুরি কাট হয়ে যায় এবং এই ডানজন থেকে আমাদের বের হওয়ার দুইটা রাস্তাই আছে। একটা হচ্ছে আমাদের এই ডানজনের বসকে হারাই ফেলতে হবে এবং সেকেন্ড হচ্ছে এই ডানজন যদি নিজে থেকেই ক্র্যাশ হয়ে যায়, মানে ভেঙে যায়, এবং যেটা হতে কয়েক বছরও লেগে যেতে পারে। এইগুলো যখন জিনহু হানকে বলছিল, ঠিক তখনই ফরেস্টের মধ্যে থেকে দুইটা অ্যারো উড়ে আসে, যেটার ফলে একটা সি র্যাঙ্কের হান্টার সেখানেই মারা যায় এবং সেকেন্ড অ্যারোটা হচ্ছে হানের দিকে আসছিল। বাট জিনুর সাথে সাথে সেটাকে ধরে ফেলে। তো সেখানে পার্ক হিজিন নামে একটা হান্টার ছিল। সে দেখে ফেলে এবং সে বলে যে জিনুর রিফ্লেক্স তো অনেক ভালো এবং তার পাওয়ারও অনেক ভালো দেখছে এবং সে ভাবে যে কোনো নর্মাল ই র্যাঙ্কের হান্টার কখনোই হতে পারে না, হতে পারে তার লেভেল এর থেকে বেশি, হতে পারে সে এ র্যাঙ্ক অথবা তারও বেশি। তো ফুল গ্রুপ তখন খুঁজতে থাকে যে এই তীরটা কোথা থেকে আসলো। তো তখন আমাদের ফরেস্টের মধ্যে দুইটা আইস এলফসকে দেখানো হয়, যারা একটা গাছের উপর দাঁড়িয়ে ছিল এবং তারা খুব চালাকি করে সব থেকে উইকেস্ট হান্টারদের উপরে তাদের তীর ছুঁড়েছিল, যার মানে তাদের মধ্যে ইন্টেলিজেন্স আছে এবং তারা স্ট্র্যাটেজিকের মাধ্যমে অ্যাটাক করে। তারপরে সেই আইস এলফসগুলা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ফুল টিম একদম টেনশনে পড়ে যায়, তাদের ওপর পুরোপুরি একদম হাই অ্যালার্ট চলে আসে। ওইদিকে জিনহুরও অনেক রাগ হয়ে যায়, সে তার হাত দিয়ে সেই তীরটাকে একদম ভেঙে ফেলে। ওইদিকে হান এগুলো সবকিছু দেখার পরে, শোনার পরে ওর অবস্থা তো একদমই খারাপ হয়ে গিয়েছিল। সে জিনহুকে জিজ্ঞাসা করে যে তারা কারা ছিল। জিনহু তাকে বলে যে এরা আইস এলফস, হান্টার্সরা তাদেরকে আইস লেয়ারও বলে থাকে এবং এরা অনেক ডেঞ্জারাস হয়। তো তারপরে কিমচুর বলে যে তাদের কন্ট্যাক্ট বাইরের দুনিয়ার সাথে কাট হয়ে গেছে এবং এই সি র্যাঙ্কের গেটটা চেঞ্জ হয়ে বি র্যাঙ্ক হয়ে গেছে। সো যার কারণে সে সবাইকে লিড করতে পারবে না, বাট সে বলে যে তাদের দুইটা গ্রুপে বিভক্ত হয়ে যেতে, কারণ আমরা যদি এখানে এভাবেই দাঁড়িয়ে থাকি তাহলে আমরা জমে যাব অথবা এমনিতেও মারা যাব। যারা যারা আমার সাথে যাবে আমি তাদের সবাইকেই জীবিত রাখবো। তো পাওয়ারফুল হান্টার্সদের সে তার সাথে নিয়ে নেয় এবং সে সাফ এটাও বলে দেয় যে তোমরা যারা সি র্যাঙ্কের নিচের হান্টার আছো তাদের সাথে আমার কোনো লেনাদেনা নেই, তোমরা দূরে থাকো। আর এছাড়াও এখানকার একদিন আমাদের ওয়ার্ল্ডের 1 ঘন্টার মতো, তো হতে পারে আমাদের বসকে হারাতে 1 মাসের বেশিও লেগে যেতে পারে। সো কোনো দুর্বল হান্টার আমি আমার সাথে চাই না।
তারপরে তারা সেখান থেকে যাওয়া শুরু করে। পার্ক হিজিন তখন তাকে জিজ্ঞাসা করে যে আমি কি তাদের সাথে থাকতে পারি, মানে সি র্যাঙ্কের নিচে যে লো র্যাঙ্কের হান্টারগুলো ছিল তাদের সাথে থাকার জন্য পারমিশন চাই। কিমচুল তখন বলেছে হ্যাঁ অবশ্যই, এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কার সাথে থাকবা না থাকবা। এবং সে মনে মনে বলে যে তার কি এদের উপর সিম্পেথি আসছে, স্টুপিড গার্ল। তো হেজিন তারপরে জিনুর কাছে আসে এবং তাকে বলে যে কিমচুল আসলে নোটিস করেনি সেই অ্যারোটাকে, সো তুমি কোনো ই র্যাঙ্কের হান্টার না, আমি কি সত্যি বলছি? জিনু তাকে পুরোপুরি একদম ইগনোর করে দেয়। কিমচুল তারপরে বলে যে তাহলে আমরা মেন রোডের দিকে যাচ্ছি। জিনু তখন বলা যায় তাহলে আমরা ফরেস্টের দিকে যাচ্ছি। তারপরে তারা দুইজন দুই টিম দুই দিকে চলে যায়। তো তারপরে তারা যখন সামনে যায় তারা দেখতে পায় যে গাছের উপর বড় বড় একটা নিশানা লেগে আছে, মানে গাছগুলোর উপর ভাল্লুকের পাঞ্জার যে সাপগুলো সেগুলো লেগেছিল। তো তারা বুঝে যায় যে এখানে আইস বিয়ার আছে, তার মানে সেই ইরাঙ্কেন হান্টাররা তো অবশ্যই মরতে যাচ্ছে। কিমচুল তখন একটা জিনিস নোটিস করে যে সেই টিমের মধ্যে সি র্যাঙ্কের হান্টার আছে, বি র্যাঙ্কের পার্ক হেজিন আছে, বাট আমার এমনটা কেন মনে হলো সেই ই র্যাঙ্কের হান্টারটা তাদের লিডার। ঠিক তখনই তাদের সামনে আইস বিয়ার চলে আসে এবং সেই বিয়ারটা তাদের উপর একদম অ্যাটাক করে দেয়। বাট কিমচুল আসলে অনেক ভালো লেভেলের একটা হান্টার ছিল, সে এ র্যাঙ্কের হান্টার ছিল, তো সে ইজিলি সেই বিয়ারটাকে একদম মাঝখান থেকে কেটে দেয়। এখানকার ফাইটটা কিন্তু খুব ভালো ছিল, তোমরা যারা অ্যানিমে দেখবা তারা বুঝতে পারবা। তারপরে আমাদের জিনুর টিমের সিন দেখানো হয়। তো হিজিন তাদেরকে বলে যে তোমরা এখানে যে নিশানগুলো দেখছো এগুলো আইস বিয়ারের নিশান এবং এমনটা মনে হচ্ছে আমরা তাদের এলাকাতেই যাচ্ছি, তো আমাদের উচিত অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া। জিনু তখন বলে যে এটা যদি আইস বিয়ারের টেরিটরি হয় তাহলে এখানে আমাদের এনিমি শুধুমাত্র আইস বিয়ারই হবে, কমসে কম তারা তো সেই স্মার্ট আইস এলফসের থেকে তো দুর্বল, সো আমাদের এখান দিয়ে যাওয়াটাই বেটার হবে। তো পার্ক হিজিন তখন ভাবে যে আর এই বিষয়টা তো আমি কখনো ভেবেই দেখিনি। তো ওই ফরেস্টের মধ্যে অনেক ঠান্ডা ছিল, তো জিনু তার ইনভেন্টরির মধ্যে থেকে কিছু গরম কাপড় বের করে এবং বাকি সব এটা থেকে অনেক শক হয়ে যায়, মানে তারা বুঝতে পারে না যে এই হাই লেভেলের স্টেপগুলো এই ছেলেটার কাছে কিভাবে আসলো। তো হান তাকে জিজ্ঞাসা করা যে আসলে তুমি কে? জিনু তাকে বলে যে আমি সেই পার্সনই যে তোমাকে এখানে নিয়ে এসেছি এবং আমি তোমাকে এই জায়গা থেকে বাইরে বের করব এবং তোমাকে আমি প্রোটেক্ট করব, বাট এটার বদলে আমার কাছে তুমি কোনো কোশ্চেন করো না, এবং হ্যাঁ তোমরা দুইজনও আমার কাছে কোনো কোশ্চেনও করবো না এবং আমার কাছ থেকে কোনো কিছু চাইবাও না। ঠিক তখনই তাদের পিছে থেকে বড় একটা আইস বিয়ার চলে আসে। ওইদিকে জিনু তার টাইটেল চেঞ্জ করে ওলফ অ্যাসিসিন করে নেয় এবং সেই বিয়ারদের সাথে ফাইট করা শুরু করে দেয়। ওইদিকে আমাদের দেখানো হয় যে বেক ইয়েনহু সেই ডানজনের কাছে চলে আসে এবং এই এন্ট্রান্সটা পুরোপুরি একদম সিল হয়ে গিয়েছিল। সে এটাই বলে যে গুড নিউজ এটাই যে সেই টিমের মধ্যে এ র্যাঙ্ক এবং বি র্যাঙ্কের হান্টার আছে, মেবি তারা জীবিত বাইরে বের হয়ে আসতেও পারে এবং এটা তো শুধুমাত্র মিস্টার কিমের উপরই ডিপেন্ড করবে। তো সেই দুইটা অ্যাসিস্ট্যান্ট তখন বলে যে এসআর টিম বাদেও কিছু হান্টার এটার মধ্যে গেছে, সাং জিনহু গিয়েছে। বেক তাকে জিজ্ঞাসা করা যে তার র্যাঙ্ক কি, তো সে তাকে বলে যে সে একটা ই র্যাঙ্কের হান্টার, এমন মনে হয় যে সে রিয়ারকেন হয়েছিল। তারপরে সেখানে একটা গাড়ি চলে আসে যেটার মধ্যে থেকে বের হয় ডংসু। সে বেককে দেখে বলেছে সে এখানে কি করছে, তো বেক তাকে বলেছে হোয়াং ডংসু তুমি এখানে কি করছো, তোমার তো আমেরিকাতে থাকার কথা ছিল তাই না? ডংসু তখন বলে যে তুমি আমাকে আগে এটা বলো যে তুমি একটা ই র্যাঙ্কের হান্টারকে এই ডানজনের মধ্যে কিভাবে যেতে দিলা, যে তোমার গিল্ডের মেম্বারও না। তো তারপরে আমাদের গেটের ভেতরের সিন দেখানো হয়। আমাদের দেখানো হয় যে জিনু তার হাতের মাধ্যমে কোনো ওয়েপেন ইউজ না করেই সেই বিয়ারগুলোকে একদম মেরে দেয়, যার ফলে সে অনেক পয়েন্টসও পায়। তারপরে তারা সবাই সেই বিয়ারের মাংসই সেখানে খাওয়া শুরু করে এবং তারা জিনুর বিষয়ে কথাবার্তা বলতে থাকে। ওইদিকে আমরা দেখতে পাই যে জিনু সেই বিয়ারগুলোর মেন জায়গাতে মানে তাদের বসের কাছে চলে যায় এবং সে ফাইনালি শ্যাডো মোনার্স ইউজ করে অনেকগুলো শ্যাডো সোলজারদের এখানে সামন করে এবং তাদের মধ্যে ইগ্রিসও ছিল এবং এই মোমেন্টটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভাই, তোমরা অবশ্যই এনিমিতে দেখবা। তো এখানে ফুল আইস বিয়ারের গ্যাং চলে আসে এবং তাদের সাথে শ্যাডো মোনার্সের ভালো একটা ফাইট হয়, আর ওইদিকে ইগ্রিস শুধুমাত্র জিনুর সাথে দাঁড়িয়ে ছিল এবং আস্তে আস্তে সেই আইস বিয়ারগুলো অনেকগুলো শ্যাডো আর্মিকে একদম শেষ করে দেয়, যার ফলে জিনুর এমপিও আস্তে আস্তে অনেক কমে যাচ্ছিল। তো ফাইনালি সেখানে সেই আইস বিয়ারের বস চলে আসে এবং সে একবারেই অনেকগুলো শ্যাডো আর্মিকে মেরে ফেলে, যার ফলে জিনুর কাছে থাকা সব এমপি একদম শেষ হয়ে যায়। তো ফাইনালি সেখানে ইগ্রিস সামনে যায় বসের সাথে ফাইটের জন্য এবং এই জায়গায় ইগ্রিস যে লেভেলের একটা ফাইট দেখায় না ভাই, পুরো মাথা নষ্ট। ইগ্রিস এক ঝলকে একদম সেই আইস বিয়ারকে মাঝখান থেকে কেটে দেয়। তারপরেও সেই আইস বিয়ারটা মরে না, সে যখন ইগ্রিসের উপর অ্যাটাক করতে যায় ইগ্রিস একবারেই তার শট দিয়ে তার মাথাটা একদম অর্ধেক করে ফেলে এবং তার মাথাটা উড়ে গিয়ে পড়ে একদম জিনুর পায়ের কাছে। এবং এই ফাইটটা দেখে জিনু এগ্রি করে যে জিনুর সাথে ফাইটের সময় মানে জিনুর সাথে ইগ্রিসের ফাইটের সময় ইগ্রিসের কাছে যদি তার তলোয়ার থাকতো তাহলে জিনু কখনোই তাকে হারাতে পারতো না। আর বর্তমানে ইগ্রিসের যে লেভেলটা সেটা সেম জিনুর লেভেলের সমান অথবা তার থেকে বেশিও হতে পারে, বাট কথা এটাই হচ্ছে যে জিনু তাকে কন্ট্রোল করতে পারে। তো তারপরে আমাদের কিমচুলের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই তার টিমের সব মেম্বাররাই মারা গিয়েছে, শুধুমাত্র কিমচুলে একলা সেখানে বেঁচে ছিল এবং আইস এলপসের আর্মিরা তাকে চারদিক থেকে একদম ঘিরে ফেলেছিল। তো সে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং লাস্টের সিনে আমাদের আইস এলপসের বস বা কিং এর সিন দেখানো হয় এবং তারপরে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়।
সো তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। এবং আমি জানি এপিসোডটা আমি অনেক দেরি করে দিয়েছি, এই টাইমটা আমার আসলে অনেক বিজি যাচ্ছে, বাট তারপরে আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়ে দিলাম। সো আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লেগেছে, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।